সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে চাঞ্চল্যকর তথ্য, অবৈধ ইউনূস হটাও দেশ বাঁচাও, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নাও, শেখ হাসিনা তীব্র ভাষণ, থাকছে বিস্তারিত। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না, শেখ হাসিনার হুঁশিয়ারি, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব মিয়ানমার বাংলাদেশ সংঘাতের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে ঝুঁকির মুখে। জানিয়ে দেব লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, নিখোঁজের 7 দিন পর আজ সেপটিক ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার, থাকছে বিস্তারিত। এই নিষ্ঠুরতা ফিক্স ডিপোজিট হয়ে রইল, কারাগারে বন্দি সাদ্দাম, স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতো। সর্বশেষ জানিয়ে দেব রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অস্ত্রের মজুদ, তালিকায় হাজারো রোহিঙ্গা ভোটার, কক্সবাজার নির্বাচন পূর্ব সংঘাতের সম্ভাবনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে খুনি ফ্যাসিস্ট, নির্বাচনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ। বাংলাদেশ ছাড়ার পর ভারতে অনুষ্ঠিত কোন জনসমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রেখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছেন। তিনি অভিযোগ করেন ইউনূস একটি অবৈধ ও সহিংস শাসন ব্যবস্থা পরিচালনা করছে, যার ফলে বাংলাদেশের ভয়, আইনহীনতা ও গণতন্ত্রের নির্বাসনের যুগেও প্রবেশ করছে। এদিকে শেখ হাসিনা বাংলাদেশ চলমান রাজনৈতিক সংকটে দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে তুলে ধরেন। তিনি তার সমর্থকদের প্রতি আহ্বান জানান, বিদেশি স্বার্থে পরিচালিত পুতুল সরকারকে উৎখাত করতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শিরোনামে এই অনুষ্ঠানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের একাধিক সাবেক মন্ত্রী এবং প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সরাসরি উপস্থিত না থাকলেও তার ভাষণ ছিল কঠোর, আবেগপ্রবণ ও আক্রমণাত্মক। তিনি বারবার মোহাম্মদ ইউনূসকে খুনি ফ্যাসিস্ট, সুদখোর, অর্থপাচারী এবং ক্ষমতালোভী বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন। আজ বাংলাদেশ এক ভয়াবহ খাদে দাঁড়িয়ে আছে। ভাষণের শুরুতেই তিনি তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করেন। তিনি দাবি করেন দেশটি এখন এক বিশাল কারাগার, এক মৃত্যুকূপ পরিণত হয়েছে। তার অভিযোগ, চরমপন্থী গোষ্ঠী ও বিদেশি স্বার্থান্বেষী মিলিতভাবে দেশটিকে ধ্বংস করছে। শেখ হাসিনা বলেন 2024 সালে 5 আগস্ট তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ঘটনাটি ছিল একটি সুনিপুণভাবে পরিকল্পিত ষড়যন্ত্র। সেই দিন থেকে দেশ সন্ত্রাসের যুগেও প্রবেশ করছে। গণতন্ত্র এখন নির্বাসনে বলে তিনি। মানবাধিকার পদদলিত, গণমাধ্যমের স্বাধীনতা বিলুপ্ত এবং নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা অবাধে চলছে বলেও অভিযোগ করেন তিনি। জননেত্রী শেখ হাসিনা দাবি করেন আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক ও বহুত্ববাদী চেতনার একমাত্র বৈধ ধারক। দলটিকে তিনি স্বাধীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে বর্ণনা করেন। সরকারি মদত চরমপন্থীদের, ভারতের উদ্বেগ সঠিক বলেন শেখ হাসিনা। সব ঠিকঠাক থাকলে আর মাত্র কিছুদিন বাদে বাংলাদেশের সাধারণ নির্বাচন। পদচ্যুত হওয়ার পর তিনি ভারতেই রয়েছেন আর নিজের দেশের তার দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট, তাতে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা বা দলের সমর্থকদের প্রতি আহ্বান থেকে তার দেশে ফেরার শর্ত। এদিকে এক সাক্ষাৎকারে খোলা মনে প্রতিটি প্রশ্ন সবিস্তার জবাব দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইমেইলে তার সাক্ষাৎ করছে অনুমিত্র চট্টোপাধ্যায়। ভারতে আপনি কেমন আতিথেয়তা পাচ্ছেন? আপনি কি কোনো আন্তরিক অভাব বোধ করছেন? শেখ হাসিনা বলেন, ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী মোদী ও ভারতের জনগণের সমর্থন এবং মানবিকতার প্রতি গভীর কৃতজ্ঞ। আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং বহু বছরে পারস্পরিক শ্রদ্ধা সহযোগিতার মাধ্যমে তা গড়ে উঠেছে। এদিকে মিয়ানমার বাংলাদেশ সংঘাতের দিকে ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশের যুদ্ধের ঝুঁকির মুখে। মিয়ানমার বাংলাদেশ সীমান্ত অঞ্চলে যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে, আর কেবল সীমান্ত হিসেবে সমস্যা দেখার জন্য সুযোগ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রিত হলে এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া ভূরাজনীতিতে একটি বড় সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর তৎপরতা এবং পরাশক্তির হস্তক্ষেপ মিলিয়ে অঞ্চলটি ধীরে ধীরে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার দিকে যাচ্ছে। মিয়ানমার একাধিক বিচ্ছিন্নবাদী গোষ্ঠী পাকিস্তান ও তুরস্ক থেকে ভারী অস্ত্র সংগ্রহ করছে এবং সেই অস্ত্র পরিবহনের জন্য রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড। এই বাস্তবতা বাংলাদেশকে সরাসরি যুদ্ধে না জড়িয়েও যুদ্ধের অপ্রত্যক্ষ অংশীদার বানিয়ে ফেলছে। বিশেষ করে রোহিঙ্গা, আরসা ও কুকিচিনের হাজার হাজার সদস্য বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় প্রশিক্ষণ নিচ্ছে এবং এমন বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষণে উঠে এসেছে। আর উদ্বেগজনক হলো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে কিছু অংশ এই তৎপরতাকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, বরং কিছু ক্ষেত্রে সহায়ক ভূমিকা অভিযোগ উঠেছে।
এদিকে লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, নিখোঁজের 7 দিন পর সেপটিক ট্যাঙ্কে থেকে লাশ উদ্ধার। লক্ষ্মীপুরে নিখোঁজের 7 দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে ফজলে রাব্বি বাবু নামে এক ছাত্রলীগ কর্মী লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যার পর সেপটিক ট্যাঙ্কে লাশ ফেলে দেওয়া হয় বলে ধারণা পুলিশের। নিহত রাব্বি চন্দ্রগঞ্জ থানাধীন হাজিপাড়া ইউনিয়ন পূর্ব আলাদাপুর গ্রামের বেল্লাল হোসেনের পুত্র। তিনি কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানান পরিবারের অভিযোগ, রাব্বি নিখোঁজের পর থেকে তার মা বাবা প্রতিবেশী আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বরাবর সহায়তা চেয়েছেন। 1 সপ্তাহ থানায় অভিযোগ দায়ের, খোঁজাখুঁজি ও স্থানীয় অনুসন্ধান চালানো হলেও প্রশাসনিক কোনো সহযোগিতা মেলেনি এবং ক্ষোভ জানায় তার পরিবার। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোর্শেদ আলম ও নিহত চাচা হাজিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমের বরাতে জানা যায়, গত 17 জানুয়ারি রাত 10টার দিকে রাব্বি মোটরসাইকেল থেকে বাড়ি বের হন। এরপর তাকে অপহরণ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। এই নিষ্ঠুরতা ফিক্সড ডিপোজিট হয়ে রইল। কারাগারে বন্দী সাদ্দাম, স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না, শেষবারের মতো মেলেনি প্যারোলে মুক্তি। রাজনীতির বেড়াজালে আটকে পড়া এক বাবার দীর্ঘশ্বাস আর ভাগ্যের নির্মম পরিহাসে সাক্ষী হলো দেশ। দীর্ঘ 11 মাস ধরে কারাগারে বন্দী ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দাম। এরই মধ্যে ঘটে গেল এক হৃদয় বিদায়ক ঘটনা। আজ উদ্ধার করা হয়েছে তার স্ত্রী এবং 9 মাসের শিশু সন্তানের মরদেহ। তবে শেষবারের মতো তাদের মুখ দেখার সুযোগটিও মেলেনি প্যারোলে মুক্তি। পারিবারিক ও আদালত সূত্রে জানা যায়, ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকার অভিযোগ গত 11 মাস ধরে কারাগারে রয়েছেন সাদ্দাম। যখনই তাকে গ্রেফতার করা হয় তখন তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা। গ্রেফতারের 2 মাস পর পৃথিবীর আলো দেখে তার সন্তান। কি ভাগ্যের নির্মম পরিহাস! হিসেবে সন্তানের একবারের জন্য কোলে নিতে নেওয়া বা ছুঁয়ে দেখার সুযোগ হয়নি তার। আইনজীবীরা জানান, সাদ্দামকে যখনই আদালতে হাজির করা হতো তখনই তিনি বারবার আক্ষেপ করে বলতেন, ভাই, আমার সন্তানকে এখন পর্যন্ত কোলে নিতে পারি নাই। জেলের 4 দেয়ালের ভেতর থেকেই তিনি স্বপ্ন দেখতেন একদিন মুক্তি পাবেন, সন্তানকে বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু জামিনে পেলেও জেল গেট থেকে বারবার অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানোর কারণেই সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। এদিকে স্বজনদের অভিযোগ, কেবল রাজনৈতিক পরিচয়ের কারণেই সাদ্দামের এমন মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ ঘটনায় নব্য স্বাধীন বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রতি এক বড় প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দেখছেন। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অস্ত্রের মজুদ, তালিকায় হাজারো রোহিঙ্গা ভোটার। কক্সবাজারে নির্বাচন পূর্ব সংঘাত সম্ভাবনা। কক্সবাজার ভিত্তিক রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ও নির্বাচনী স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশাল এই ক্যাম্পগুলোতে অবৈধ অস্ত্রের উপস্থিতি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয়তা নির্বাচনকালে নাশকতা ও বিশৃঙ্খলা আশঙ্কা বাড়াচ্ছে। পাশাপাশি হাজার হাজার রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি উদ্বেগের জন্ম দিয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষজ্ঞরা মনে করছে, নির্বাচনকালীন সময়ে ওইসব অস্ত্র ও সশস্ত্র গোষ্ঠী স্বার্থান্বেষী মহলের হাতে ব্যবহার হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টি করতে পারে। ইতিমধ্যেই সরকারিভাবে নিশ্চিত হয়ে গেছে, রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রশিক্ষিত সদস্যদের উপস্থিতি হয়েছে এবং সেখানে অবৈধ অস্ত্র মজুদ আছে, যা নির্বাচনকালে কক্সবাজার সহ দেশের অন্যান্য স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী বিভিন্ন সময় ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে এবং আসন্ন নির্বাচনে তাদের ভোট দেওয়ার আশঙ্কাও কথা বলা হয়েছে।